বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক। প্রধান নির্বাচন কমিশনের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। ভিডিওটি সরাসরি দেখুন। বন্ধুগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের চারজন একটা প্রতিনিধি দল এখানে আমাদের এই কমিটির প্রধান সমন্বয়কারী জনাব ইসমাইল জবিউল্লাহ সাহেব, আমাদের সম্মানিত সদস্য জনাব ডক্টর জকরিয়া সাহেব এবং আমাদের আইন সেবা কমিটির প্রধান এবং পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আমরা এসেছিলাম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনাররাও ছিলেন, সিনিয়র সচিব উনি উপস্থিত ছিলেন। আমরা কিছু বিষয়ে তাদেরকে আমাদের কথা বলেছি। যেসব বিষয় আমাদের আজকে আলোচনা হয়েছে তার অন্যতম ছিল যে আমাদের দল না শুধু আরও অন্য দলেরও কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়ের সাথে লক্ষ্য করছি যে দেশের সংবিধানে যেখানে বলা আছে যে কেউ যদি নাগরিকত্ব পরিত্যাগ করে তাহলেই তিনি নির্বাচনের জন্য যোগ্য হবেন। এটা ইংরেজিতে বলা আছে গিভস আপ, যদি পরিত্যাগ করে তাহলেই সে নির্বাচনের জন্য যোগ্য হবে। আরপিওতে যেটা বলা আছে এবং সে প্রেক্ষিতে যে এফিডেভিট করতে হয়, হলফনামা করতে হয়, সেখানে বলা আছে যে আপনি অন্য কোনো দেশের নাগরিক কি না, হ্যাঁ বা না বলতে হয়। এবং সেখানে এটাও বলা আছে যে নির্বাচনের জন্য যে নমিনেশন পেপার সাবমিট করতে হয় তার সঙ্গে যেসব বিষয়ে প্রত্যয়নপত্র কিংবা প্রমাণ সাবমিট করতে হয়, নথি, সেখানে এই নাগরিকত্বের ব্যাপারে কোনো নথি সাবমিট করার কোনো কথা বলা নাই। অথচ আমরা দেখছি যে কিছু জায়গায় রিটার্নিং অফিসার এই ধরনের বিষয়ে প্রার্থিতা অবৈধ করেছেন এবং এই নির্বাচন কমিশনে যে আপিল হচ্ছে সেখানে কিছু প্রার্থিতা বাতিল করা হচ্ছে। এটা আমাদের দলের নাও হতে পারে, এটা অন্য কোনো দলের হতে পারে, কিন্তু আমরা মনে করি যে আইন সবার জন্যই সমান হবে এবং আইন যা বলে, দেশের সংবিধান যা বলে সেটাই হওয়া উচিত। আমরা শুনেছেন যে ইতিমধ্যে অন্য একটি দল জামাত ইসলামের 2 জন প্রার্থী বাতিল করা হয়েছে। আমরা মনে করি যে রিভিউ সবার জন্যই হওয়া উচিত, তাদেরও হওয়া উচিত। তারা অন্য দল বলে তাদের জন্য অন্য বিবেচনার কোনো সুযোগ নাই। তো আমরা বলেছি তাদেরকে যে বিষয়টাকে জটিল করার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই কারো। সংবিধানে যা বলা থাকে তার চেয়ে বেশি কিছু বলার অধিকার কোনো আইন বা কোনো কিছুর নাই। এই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এই বিষয়ে যেন জটিলতার সৃষ্টি করা না হয়। মনে রাখবেন আপনারা যে এর মধ্যে অনেক প্রার্থী আছেন যাদেরকে গত 15-16 বছরের দুঃশাসনের আমলে দেশ ত্যাগ করতে হয়েছিল এবং সেসব জায়গায় তাদেরকে বছরের পর বছর থাকতে হয়েছে। সেটা করতে যেয়ে অনেককে নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছিল। আজকে দেশে পরিবর্তিত পরিস্থিতিতে তারা ফিরে এসেছেন, তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদেরকে যদি এই ধরনের কোনো কারণ দেখিয়ে বা অজুহাতে যদি তাদেরকে নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়, আমরা মনে করি এটা খুবই অন্যায় হবে। এটা একটা প্রতিযোগিতামূলক যে সুষ্ঠু নির্বাচনের আমরা প্রত্যাশা করি, যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা বাধাগ্রস্ত করবে বলে আমরা মনে করি। আমরা এটা আলোচনা করেছি যে পোস্টাল ব্যালটে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অনেক ভাই বোনেরা তারা ভোটার হয়েছেন এবং তারা নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করবেন। তাদের কাছে যে ব্যালট পেপার পাঠানো হয়েছে সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে, কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে
দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। আমরা এই নিয়ে কথা বলেছি তাদের সঙ্গে, তাদের কথায় মনে হয়েছে যে তারা বিষয়টি ঠিক ওইভাবে খেয়াল করেন নাই এবং অ্যালফাবেটিক্যালি ঠিক আছে কিনা এটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল। কিন্তু আমরা তাদেরকে বলেছি যে আপনারা এখানে 5টা লাইন করেছেন, 5টা কলাম করেছেন এবং 14টা লাইন করেছেন, যার ফলে 3টি রাজনৈতিক দল, বিশেষ রাজনৈতিক দল, তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে এসে গেছে। এটা যদি 5টা না হয়ে 6টা কলাম হতো বা 4টা কলাম হতো, 14টার জায়গায় যদি 12টা বা 16টা লাইন হতো, তাহলে কিন্তু এই ব্যাপারটা এইভাবে সাজানো সুযোগ ছিল না। কাজেই ব্যাপারটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এবং আপনারা হয়তো নজরে পড়ে নাই, কিন্তু যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা, আর দেশের ভিতরে যে ব্যালট, পোস্টাল ব্যালট যাবে এবং সেটা এখনো পাঠানো হয় নাই, আমরা তাদেরকে পরিষ্কার বলেছি যে এই কৌশল যেন দেশের ভিতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয়, এটা যেন সংশোধন করা হয়। আমরা এটাও বলেছি তাদেরকে যে এই পোস্টাল ব্যালট পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে এবং এটা সঠিক হচ্ছে না, এটা কিছু ত্রুটি হচ্ছে, যার জন্য আমরা দেখেছি যে বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এই অনেকগুলি ব্যালট পেপার তারা সেটা হ্যান্ডেল করছে। এটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, ভাইরাল হয়ে গেছে। তো ওনারা বললেন যে এটা তাদের নজরে এসছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখান থেকে যে রিপোর্ট বাহরাইনের গভর্নমেন্টের কাছ থেকে এসছে সেটা এটা স্বীকার করা হয়েছে যে হ্যাঁ এরকম একটা ঘটনা তারা জেনেছেন। কিন্তু এই ব্যাপারে আরও তদন্ত করে তারা রিপোর্ট দেবেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে যদি কেউ এই ভোটে কোনো রকমের কারচুপির চেষ্টা করে তাহলে তাদের এনআইডি কিংবা তাদের যে জাতীয় পরিচয় এবং ভোটার এগুলো সব তারা ব্লক করে দেবেন। আমরা মনে করি যে যারাই এই নির্বাচনকে বিঘ্নিত করার জন্য এটাকে কারচুপি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। এটা আর একটা বিষয় আমরা আলোচনা করেছি, তারা বলেছেন তারা এর ব্যাপারে ব্যবস্থা নেবেন। আমরা দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায় সারা দেশেই প্রায় তারা তাদের ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই, আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই, কিন্তু তারপরেও যে করা হচ্ছে এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। আমরা এই ব্যাপারে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, কারণ এটা নির্বাচন কমিশনের দেখার বিষয়। তারা বলেছেন তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এসব ব্যাপারে প্রত্যেক ব্যাপারে আমরা চিঠি তাদেরকে দিয়েছি। আরেকটা ব্যাপারে আমরা আলোচনা করেছি, সেটা হলো যে আমাদের আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলেছি। আমরা বিএনপি এই নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয়, সবাই যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে, কেউ যেন কোনো কারণে কোনো সুযোগ না পায় নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার চেষ্টা করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের চেয়ারম্যান তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল, উনি ব্যক্তিগত
এটা এক ধরনের সফর ছিল। এখানে মৌলানা ভাসানীর কবর জিয়ারত করা, আমাদের 24-এর ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানের আবু সাঈদ যিনি শহীদ হয়েছিলেন রংপুরে, তার কবর জিয়ারত করা এবং দেশের ওই অঞ্চলের বিভিন্ন স্থানে এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কবর আছে তাদের কবর জিয়ারত করা, আমাদের চেয়ারম্যান ওনার নানির কবর উনি জিয়ারত করতে পারেন নাই, সেই কবর জিয়ারত করা এবং তার গ্রামের বাড়িতে যাওয়া এবং তার মার জন্য কয়েকটি জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছিল, সেখানে অংশগ্রহণ করার উনি চিন্তা করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে এটা উনি কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন না, কোনো রাজনৈতিক বা নির্বাচনী কোনো বক্তব্য রাখবেন না, এটা স্রেফ হবে তার ব্যক্তিগত সফর। কিন্তু তারপরেও এই ব্যাপারে যে কোনো কারণেই হোক, কারো কারো অনুরোধে হোক আর যেভাবেই হোক, নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পায়, এগুলো বিবেচনা করে আমরা তাদের অনুরোধ রক্ষা করেছিলাম। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখার জন্য আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন আমাদের নেতা রাস্তায় বের হলে হাজার হাজার লোক হবে, এটা তো আমাদের কোনো দোষ না, এবং এটা হলেই কেউ কেউ কষ্ট পায়, কেউ কেউ মনে করে যে এটা নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারে। সে কারণে আমরা কিন্তু ওনাকে কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা আর বলছি না, উনিও যাচ্ছেন না। আমরা 22 তারিখ থেকেই কর্মকাণ্ড শুরু হবে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন, তাদের পক্ষে ভোট চাচ্ছেন, এই কাজগুলি করছেন, কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই। আমরা এটাও বলেছি তাদেরকে যে আমাদের একেবারে গ্রামাঞ্চলে সাতকানিয়া, তারপরে জামালপুরে, ইসলামপুরে, এখানে আমাদের প্রার্থীদের কিছু আচরণ নিয়ে আপনারা শোকজ করেন, আর এই ঢাকা শহরে কিংবা দেশে আরো বড় বড় অঞ্চলে আরো বড় বড় নেতারা, তারা দলীয় নেতাও, প্রভাবশালী মানুষ, তারা যেসব নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে সে ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে কথা দিয়েছেন আমাদের। আর এসব ব্যাপারে আমাদের কাছে কিছু ডকুমেন্ট ছিল, আমরা সেগুলো তাদেরকে দিয়েছি যে কারা কারা এইসব কাজ করছে তার কিছু নমুনা আমরা তাদেরকে দিয়েছি। তারা বলেছেন তারা বিষয়টি বিবেচনায় নেবেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা আরো ন্যাচারালি আলোচনা, আমরা আরো অন্য বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু প্রধান এবং মূল বিষয়গুলি ছিল এই। ধন্যবাদ আপনাদেরকে। জামাতে ইসলামী বলেছে যে আপনারা ডিসিএসপিরা একটা দলের পক্ষে কাজ করছেন, আপনারা কি সেটা মনে করছেন কিনা? আর 2 নম্বর প্রশ্ন, আপনারাও লেভেল প্লেইং এর ফিল্ড, আমার যতটুকু জানা আছে এসপিদের বদলি হলো এবার লটারির মাধ্যমে, নাকি? লটারিতে আমরা কি অংশ নিয়েছিলাম নাকি? আমরা তো লটারিতে অংশ নেই নাই ভাই, আর লটারি পরিচালনায় আমাদের কোনো অংশ ছিল না। আর এই লটারির দাবি তো তাদেরই ছিল যে লটারি করে বদলি করা হোক। তারপরে আসছে লটারির মধ্যে কি কোনো কায়দা কৌশল হয়েছে কিনা তারা বলতে পারবে ভালো, কারণ এটা তাদের দাবি ছিল। কাজেই আপনার এই ব্যাপারে আমার ধারণা আর কি, যেটাও একটা রাজনৈতিক কৌশল, তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাতে কেউ অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ করছে। গণভোট নিয়ে আপনাদের অবস্থান কি? আর পক্ষে না? এটা বলা হয়েছে আমাদের পক্ষ থেকে, আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয় আলোচনায় এসছে এবং কমিটি হয়েছে এবং সেখানে আমরা অংশ নিয়েছি, আমাদের কন্ট্রিবিউট করেছি এবং বহু বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা যেসব বিষয়ে একমত হতে পারি নাই সেগুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। এই নোট অফ ডিসেন্ট আমরা না, খালি অনেক ব্যাপারে অনেকেই দিয়েছে। যেমন নারী আসনের ব্যাপারে তো অন্য রাজনৈতিক দলগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দিই নাই।
তারই আসন বৃদ্ধি আমরা চেয়েছি, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা চায় না আসন বৃদ্ধি, এবং তারা কোনো নারীকে নমিনেশনও দেয় নাই। তো এখন ব্যাপার হচ্ছে যে সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা হাঁ ভোট দেব, এটাই আমাদের সিদ্ধান্ত। আচ্ছা ভাই, আরেকটা বিষয় আপনার দলীয় নমিনেশনের ব্যাপারে বলি, যে বগুড়াতে বিএনপি বগুড়া একে 2 জনকে নমিনেশন দিয়েছে, তো তার মধ্যে একজন আবার আরেক প্রার্থীর বিরুদ্ধে অ্যাপিলও করছে। এই বিষয়টা আপনারা কিভাবে সমাধান করছেন বা কিভাবে? দেখেন, আপনার একটা প্রার্থী যখন কেউ হয় তখন সে ইন্ডিভিজুয়াল। আপনার 2 জনকে দেওয়া হয়েছে এ কারণে, আমরা যে কারণে দিয়েছিলাম এটা তো প্রমাণ হয়েছে যে কারণটা দুশ্চিন্তার ছিল। একজন প্রার্থীর ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা আমরা অনুমান করছিলাম, সেজন্য আরেকজন প্রার্থী দিয়ে রেখেছিলাম আমরা, এবং দেখা গেল যে তার ব্যাপারে ঋণ খেলাপির অভিযোগটা এসছে এবং এটা নিয়ে আপিল বিবেচনাধীন আছে। এটা উনি আমাদের অন্য প্রার্থী করেছে না, তার ব্যাংক থেকে করা হয়েছে অভিযোগ। তো যদি সেটা বাতিল হয় কোনো কারণে, তাহলে আমাদের একজন অল্টারনেটিভ আছে সেখানে, সে নির্বাচনে অংশগ্রহণ করবে। কাজে এটা আমাদের দলীয় রাজনৈতিক কৌশল, এটা কোনো অন্যায় কিছু না, এটা আইনের মধ্যে এবং নিয়মের মধ্যে। হ্যাঁ, না না, হতে পারে কেউ, কিন্তু খালি সে নাম বলতেছে ব্যাংক থেকেও করা হয়েছে। নির্বাচন বলতে লেভেল প্লেইং নেই, যেটা বলছে নির্বাচন নিয়ে কিন্তু কোনো শঙ্কা আছে বলে আমরা মনে করছি। আমি লেভেল প্লেইং ফিল্ড নেই আমরা বলি নাই, আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার অপচেষ্টা চলছে। অতএব নির্বাচন কমিশনের উচিত দ্রুত সেটা অ্যাটেন্ড করা, যাতে করে সে ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়। দ্বৈত নাগরিক দিয়ে যেটা বলছিলেন যে দ্বৈত নাগরিক অনেকে বাধ্য হয়ে দেশের বাইরে থাকছে, তো আপনারা কি আশঙ্কা করছেন যে আপনাদের দলের কোনো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিক নিয়ে আপিল করা হতে পারে কিংবা অভিযোগ দেওয়ার কারণে প্রার্থীতা বাতিল হতে পারে? আপনার ব্যাপার হচ্ছে এখানে আশঙ্কার ব্যাপার না, তো ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের বিষয়ে অভিযোগ উত্থাপিত হওয়াও তো একটা ব্যাপার, এবং ইতিমধ্যে 2 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। কাজেই এটা তো কনসার্ন তো বটেই আমাদের, কারণ আমাদেরও বেশ কিছু প্রার্থী আছেন যারা দুঃসময়ে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন এবং সেখানে নাগরিকত্ব নিতে হয়েছিল তারা নাগরিকত্ব পরিত্যাগ করেছেন, এবং দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই। অতএব আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে সংবিধানে যে অধিকার নাগরিককে দেওয়া হয়েছে, কোনো কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত হবে না। কমিশন এই ক্ষেত্রে কোনো ব্যাখ্যা দিয়েছে যে আপনাদের ব্যাখ্যা শোনার পরে? না, এটা তো এমন না আর কি যে আমরা দাবি করতেছি তারা ইয়েস বলতেছে বা নো বলতেছে, এরকম তো ব্যাপার না। আমরা তাদের কাছে বিষয়গুলো উত্থাপন করেছি, তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, প্রয়োজনীয় কার্যকর হবে। আপনার একজন করে বলেন প্লিজ, একজনকে বলেন। আপনারা অভিযোগ করলেন একটা দলের পক্ষ থেকে আইডি কার্ড সংগ্রহ করা হচ্ছে বা টেলিফোন নাম্বার। জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল এসেছিলেন এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আপনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন। এই অভিযোগটা আপনারা কিভাবে করেন? আরে কি মুশকিল, আমরা তো ফ্যামিলি কার্ড না, আমরা তো ফার্মার্স কার্ডও দিব, কৃষকদেরকে কার্ড দিব আমরা। এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা দেশের মানুষের কল্যাণের জন্য বেশ কিছু কর্মসূচি নেব, এবং এটা বিএনপির ইতিহাসই তাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অনেক নতুন কর্মসূচি নিয়েছিলেন, যেগুলো এখনো কার্যকর আছে। অনেক ব্যবস্থা নিয়েছিলেন যেটা দেশের উন্নয়নে এখনো একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে আর কি। বেগম খালেদা জিয়া অনেক সংস্কারমূলক কাজ করেছেন, অনেক উন্নয়নমূলক কাজের শুরু করেছিলেন, যেগুলো এখনো অব্যাহত আছে। তা আমরাও সেরকম আবার যদি আল্লাহর রহমতে আমরা সুযোগ পাই, আমরা তো দেবো, আমরা তো ফ্যামিলি কার্ড দেবো, আমরা বলেছি। এবং পরিবারের মহিলাদের মধ্যে যিনি প্রধান থাকবেন তার নামে হবে সেই ফ্যামিলি কার্ড, কোনো ছেলের নামে হবে না। আমরা দেবো তো। কিসের কেন ভঙ্গ হবে? আমরা তো কয়েকদিন পরে নির্বাচনী ইস্তার ঘোষণা করবো, সেখানে তো ডিটেল বলবো রাখলেন। তারা যদি বলে থাকে যে এটা আচরণবিধি ভঙ্গ, এটা খুব অন্যায় বলতেছেন তারা, এটা ভুল বলা হচ্ছে আর কি। কারণ আমরা এটা তো এখন থেকে না, আমরা বহুদিন আগে থেকে বলছি এটা। বিএনপি মতাদর্শে যারা আমরা দেখছি যে
তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, কিন্তু আপনারা সুস্পষ্টভাবে আপনারা ভোটারদের বলবেন আপনারা আসলে হ্যাঁ ভোট দিবেন না ভোট দিবেন। আমি একটু আগে বলেছি, আপনাদের যারা এলাকায় আছে, আপনাদের যারা এলাকায় তাদের যে সিট আপনারা দিয়েছেন সেটাই কি চূড়ান্ত নাকি নতুন করে আরো রিসাফল হবে? এটাই আমার ধারণা এখন তো আর এই রিসাফল আর হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? এখন তো প্রত্যাহারের সময় যাচ্ছে। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে গণভোটের ব্যাপারে তো সরকারের তরফ থেকেও প্রচারণা চলছে, সেটা যদি অন্যায় না হয় অন্য কারো বললে অন্যায় হবে কেন? ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।